এখন দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফল এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় সিকিউ আসবে এন্ড আমাদের এমসিকিউ আসবে। সো আমাদেরকে একটু মনোযোগ সহকারে জিনিসটাকে বুঝে শুনে আগাতে হবে আর কি। আসো আমরা দ্রাব্যতা থেকে শুরু করি, বুঝে বুঝে একটু আগাই। যে দ্রাব্যতা টপিকটা আসলে কাকে বলতে, তাই না? দ্রাব্যতা, তো একটু আগে এটা আসতে হবে যে দ্রাব্যতা ব্যাপারটা আসলে কি। দ্রাব্যতা হলো এক প্রকারের ঘনমাত্রা। দ্রাব্যতা হলো এক প্রকারের ঘনমাত্রা। ঘনমাত্রা কার? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রা কার? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলতে পারি। বুঝি নেই? আচ্ছা, তাহলে আগে তো দ্রবণ বুঝতে হবে, তাই না? তাহলে এদিকে আসো। দ্রবণ কাকে বলে? যখন দ্রব প্লাস দ্রাবক হয় তখন সেটাকে দ্রবণ বলি, এবং সেটা অবশ্যই সমসত্ব দ্রবণ হতে হবে বা সমসত্ব মিশ্রণ হতে হবে, একটার থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। আচ্ছা, এই দ্রবণ যেটা, এই দ্রবণটা তিন প্রকারের। একটা হইল সম্পৃক্ত দ্রবণ, একটা হইল অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হইল অতিপৃক্ত দ্রবণ। একটা হইল অতিপৃক্ত দ্রবণ। তাহলে কয়টা দ্রবণ আছে? তিনটা। যতটুকু দ্রব থাকার কথা অতটুকু যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ওর তুলনায় কমে থাকলে অসম্পৃক্ত দ্রবণ, ওর তুলনায় বেশি থাকলে অতিপৃক্ত দ্রবণ। এবং এই দ্রবণগুলো হইতে হয় নির্দিষ্ট একটা তাপমাত্রায় হইতে হয়। দ্রবণগুলো কোথায় হইতে হয়? নির্দিষ্ট একটা তাপমাত্রায় হইতে হয়। বুঝছো? ওকে, নির্দিষ্ট একটা তাপমাত্রা হইতে হয়। তাহলে তুমি কথার মধ্যে আসো, যখন তুমি ওই দ্রবণটার ঘনমাত্রা বের করতে চাচ্ছ তখন নর্মালি আমরা একটা ঘনমাত্রা কিভাবে বের করি বলতো? ঘনমাত্রা বের করি হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, তাই না? এই তো। তাহলে কিভাবে দেখি আসো। ধরলাম আমরা যদি এইভাবে কাউন্ট করি, 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যদি নিই তাহলে দ্রব থাকতেছে, ধরলাম 100 গ্রাম দ্রাবকে ধরলাম দ্রব আছে কত, এইভাবে কিভাবে বলি বলো, এম পরিমাণ, এম গ্রাম দ্রব আছে, এম গ্রাম দ্রব আছে। এবং দ্রব থাকার সময় ওই দ্রবণটা অবশ্যই কি হইতে হবে? সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, কারণ এটা তো শর্ত বলে দিছি, দ্রাব্যতা হইতে হলে কি হইতে হয়? সম্পৃক্ত দ্রবণ হইতে হয়, এটা বলে দিছি। আচ্ছা, তাহলে এবার 1 গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রাবকে কি আছে? এম ডিভাইডেড বাই, এটা ভুল বললাম আমি, হ্যাঁ। আচ্ছা, আবার কথার মধ্যে আসো। যে সরি, একটু ছোট মিস্টেক হয়ে গেছে, আমরা জিনিসটাকে একটু কারেক্ট করে বলতেছি। সম্পৃক্ত দ্রবণে হইতে হবে মানলাম, তো ধরলাম পুরো দ্রবণটার ভর, এই পুরো দ্রবণটার একটা ভর আছে, সম্পৃক্ত দ্রবণে দ্রবণের ভর, ধরলাম সম্পৃক্ত দ্রবণে দ্রবণের ভর সেটাকে বলতেছে ক্যাপিটাল এম। আচ্ছা, তাহলে দ্রবের ভর সেটা ধরতেছি স্মল এম। তাহলে দ্রাবকের ভর কত হবে? তাহলে দ্রাবকের ভর কত হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। বুঝছো? তাহলে এবার যদি বলি আমরা এখান থেকে যদি ফর্মুলাটা সাজাইতে চাই তখন দেখি কি হয়। এম মাইনাস এম, এইটা একটা দ্রাবক না? এত গ্রাম দ্রাবকে এম গ্রাম দ্রব থাকে, এম গ্রাম দ্রব থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, রাইট নাও? ঠিক আছে। এবার তাহলে 1 গ্রাম দ্রাবকে এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাহলে এত দ্রব। আচ্ছা, এইটাই যদি আমরা ক্যালকুলেট করি 100 গ্রাম দ্রাবকে তখন কি হয়? এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু হচ্ছে 100, এইটাই হচ্ছে দ্রাব্যতা। বুঝছো? তাহলে এবার যদি আসি দ্রাব্যতার, তাহলে ফর্মুলা কি? ইংরেজি হচ্ছে এস, সলিবিলিটি থেকে এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম
ডিভাইডেড বাই হচ্ছে 100। এইটাই হচ্ছে দ্রাব্যতার ফর্মুলা। বুঝছো ঘটনাটা? তাহলে কি বলতে পারি, চলো সংজ্ঞা বলে দিই আমরা। নির্দিষ্ট তাপমাত্রায় করতে হয় এটা বুঝি। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট একটা তাপমাত্রা হইতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকলে, যত গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, তাই না? সম্পৃক্ত হয়, ওই গ্রাম দ্রবকেই বলা হয় তার দ্রাব্যতা বলে। তাহলে এখান থেকে ফর্মুলাটা বানাইছিলাম আমরা। তাহলে যদি আমরা তোমাকে বলি কোনো একটা কিছু দ্রাব্যতা, ধরো কোনো একটা দ্রবণের দ্রাব্যতা বলতেছে 50, তাহলে তুমি কি বুঝবা? 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে? 50 গ্রাম দ্রব আছে আর কি। দ্রবণটা তাহলে কত? 50 প্লাস 100, 150 গ্রাম দ্রবণ। ক্লিয়ার কথাটা? তাহলে দ্রাব্যতার ব্যাপারটা কি বুঝতে পারছি? এই দ্রাব্যতার একক আছে কিনা, তাহলে এই অনুযায়ী তো একক নাই। তাহলে এখান থেকে যদি বলি দ্রাব্যতার তাহলে একক আছে কি নাই? একক নাই, এখান থেকে তো একক নাই। আচ্ছা, এটা হচ্ছে এক। আবার যদি দ্রব্যটাকে আমরা গ্রাম এককে নেই আর দ্রাবকটাকে যদি আমরা লিটার এককে নেই, তাহলে গ্রাম বা লিটার একটা একক পাওয়া যাচ্ছে। দ্রব্যটাকে যদি আমরা মোল এককে নেই, এটাকে যদি আমরা লিটার এককে নিই, তাহলে কি হবে? মোল বা লিটারে এটার ইউনিটটা পাওয়া যাবে। তো এই তো মোটামুটি আমরা দ্রাব্যতা সম্পর্কে একটু বুঝে ফেলছি আর কি, রাইট? ওকে, এখন এখান থেকে তো আমরা ম্যাথ করবো, হাবিজাবি অনেক কিছু করব, কোনো সমস্যা নেই। তার আগে তোমার হচ্ছে একটা দুটা ম্যাথ আমি একটু করাইনি। হ্যাঁ, ধরো এই ম্যাথটা একটু করো। ধরো একটা ম্যাথ করি আমরা, তাহলে একটু সুবিধা হবে বুঝতে, না হলে ঝামেলা হয়ে যায়। ধরো আমি তোমারে বললাম 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা 80। হ্যাঁ, আবার তোমারে বললাম 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেম পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বললাম 60। বুঝছো? এখন তোমারে বলতেছি 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেট এর সম্পৃক্ত দ্রবণকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম নাইট্রেট অধক্ষিপ্ত হবে? এটা একটা প্রশ্ন করছে। এখন তুমি প্রশ্নটা ভালো করে বুঝো, তারপরে আমরা অ্যান্সারটা করতে চাই। প্রথম কথা হইল, তাপমাত্রা যদি কমায় ফেলো, তাহলে আমরা বলছিলাম দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা সেন্সিটিভ। তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু দ্রবীভূত থাকবে সম্পৃক্ত করার জন্য, 60-এর জন্য যতটুকু থাকবে দুটো আলাদা। এই দুইটার মধ্যে তাহলে তোমার বাকি যতটুকু গ্যাপ হয়ে গেল, ওই গ্যাপটুকু কি হবে? অধক্ষেপ আকারে নিচে পড়বে। তাহলে ওইটাই বের করতে বলছে। তাহলে এক এক করে আমরা এক এক করে সলভ করি। প্রথম কাহিনী, আমাদের কাছে যখন নিয়ে গেল, কোথায় ছিলাম? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা কাজ করতে যাই, তখন আমরা দেখলাম দ্রাব্যতা কত? 80। তাহলে এই জায়গায় দ্রব কত? দ্রব হইল 80 গ্রাম আর দ্রাবক হইল 100 গ্রাম। আমরা বলছিলাম এটা কিন্তু বাই ডিফল্ট 100 গ্রামে ক্যালকুলেট করে।
তাহলে দ্রবণ কত? তাহলে 180 গ্রাম 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কত? দ্রব আছে হচ্ছে 80 গ্রাম। আমাদের কাছে আছে কত? 250 গ্রাম। তাহলে কি হবে? 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কত? তাহলে হবে 80 ইন্টু 250 ভাগ 180। তাহলে এইটা বিয়োগ করলে একটা অ্যান্সার চলে আসবে না? ক্যালকুলেটর নিয়ে আসছি। হ্যাঁ, 80 ইন্টু 250 ভাগে 180। তাহলে এটা কত হলো? এত গ্রাম দ্রব আছে। তাহলে অতএব দ্রাবক কতটুকু আছে? দ্রাবক আছে হচ্ছে 250 মাইনাস এত গ্রাম। তাহলে সেটা কত হবে? 250 মাইনাস 138.89 গ্রাম। এতটুকু দ্রাবক আছে এখানে। ওকে, থাকলো। এবার আমরা যাচ্ছি কোথায়? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে যখন আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলাম, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখতেছি 100 গ্রাম দ্রাবকে, এবার কিন্তু দ্রাবকে নিচ্ছি। হ্যাঁ, 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে কতটুকু? দ্রব থাকতে পারে হচ্ছে 60 গ্রাম। কোথায় পাইলাম? এই যে বলে দেওয়া আছে 60। এখন আমার কাছে তো এখন দ্রাবক আছে কতটুকু? দ্রাবক তো আর কমে জানি তাপমাত্রা কমাইলে না। তাহলে কতটুকু আছে? 138.89 গ্রাম দ্রাবকে দ্রব থাকে কত? 60 ইন্টু 138.89 ভাগ কত? 100। বুঝছো? তাহলে এখান থেকে তোমাকে আগে বের করা লাগবে কত আসে। 60 ইন্টু 138.89 ভাগ 100। তাহলে এটা কত আসলো? 83.334। আচ্ছা বাদ দাও, 33 এত গ্রাম। তাহলে এতটুকু দ্রব কিন্তু ওখানে থেকে সেখানে অলরেডি কি হয়ে গেছে? সেখানে অলরেডি কিন্তু দ্রবীভূত হয়ে গেছে। তাহলে আগে ছিল কত? 111, এখন হয়েছে কত? 83। অতএব অধক্ষেপ পড়ছে কত? অতএব অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে কত বলতো? 111.11 মাইনাস 83.33। তাহলে এটা বিয়োগ করলে কত আসে? তাহলে 27.78 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের কাছে আনসার আলী। বুঝছো নাকি? সো এইভাবে জিনিসটা করতে হয় যে আমাদের কাছে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে করতে পারতাম। আমরা আবার ঐকিক নিয়মে যেহেতু শিখছি ঐকিক নিয়মেও করা যায়। সো এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, একটু করবা, এন্ড একটু মনোযোগ দিয়েই ম্যাথটা করবা, একটু মনোযোগ দিয়েই ম্যাথটা করবা। বুঝছো? একটু মনোযোগ দিয়েই ম্যাথটা করবা। এবার যদি আমরা যাই তাহলে কি করতে হবে? আমরা তো দ্রাব্যতা পড়ছি। এখন দ্রাব্যতার সাথে অনেকগুলো কাহিনী আছে, যে দ্রাব্যতার গুণফল বলে একটা ব্যাপার আছে। তো একটু আসো এবার, তাহলে হেডিংস দাও, দ্রাব্যতার গুণফল। হেডিংস দাও, দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল তাহলে বলো তুমি আমাকে। আচ্ছা আসো, দ্রাব্যতা গুণফলের কি ইংরেজিতে কি? সলিউবিলিটি প্রোডাক্ট বলে। সলিউবিলিটি প্রোডাক্ট বলে। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট কাকে বলে আমারে বলো একটু। আচ্ছা, দ্রাব্যতা গুণফল, মজা আছে। আচ্ছা আসো, এটা কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় পদার্থের জন্য প্রযোজ্য। স্বল্প দ্রবণীয়, দ্রবণীয় বানান ভুল লিখছি না, দ্রবণীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য।
বুঝছো? স্বল্প দ্রবণ মানে কি? যেখানে পূর্ণাঙ্গভাবে দ্রবণীয় হয় না, প্রায় আংশিক দ্রবণীয় হয় এদের ক্ষেত্রে আর কি। মানে এখানে অবশ্যই একটা উভমুখী সিস্টেম লাগবে। তা সেটা কিরকম হবে? ধরলাম, আমরা চিন্তা করি, ধরলাম যে সিলভার ক্লোরাইড আছে আমাদের কাছে, এইটা যখন পানিতে গিয়ে দ্রবীভূত হয়েছে কোনো একটা দ্রাবকের মধ্যে গিয়ে ইকোসিস্টেমে, তখন কেমন হয়? তখন সিলভার আয়ন প্লাস এটা হয়। আবার ধরো এরকম নিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, স্বল্প দ্রবণীয় একটা ব্যবস্থা নিলাম, নিয়ে যদি ভেঙে দিই তাহলে কি আসে? আমাদের কাছে আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এর সাথে 3 মোল OH-। বুঝছো? এটা। আবার ধরো যে অ্যালুমিনিয়াম, ধরো সালফেট নিলাম, আমরা সালফেট নিলাম, তাহলে কি আসবে? এখানে অ্যালুমিনিয়াম 3+ আসবে হচ্ছে 2টা, এর সাথে সালফেট আসবে হচ্ছে 3টা, দ্রবীভূত হয়েছে। এখন দেখো এইটার দ্রাব্যতা যদি তুমি S ধরো তাহলে এটা কত হবে? এটা S, তাহলে এটাও হবে হচ্ছে S। এটার দ্রাব্যতা তুমি যদি S ধরো তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে S, এটা হবে হচ্ছে 3S। এটারটা যদি তুমি S ধরো তাহলে এটা কত হবে? 2S, এটা হবে কত? 3S। বুঝছো? ওকে। এখন দ্রাব্যতার গুণফল তাহলে কেমনে বের করবা? দ্রাব্য গুণফল একটা ধ্রুবক মান, এটাকে KSP দ্বারা প্রকাশ করে। KSP সমান হইল যে আয়নগুলোতে আয়নিত হয়েছে ওই আয়নগুলা, মানে হচ্ছে একটা থাকবে হচ্ছে ক্যাটায়ন আর একটা থাকবে হচ্ছে কি অ্যানায়ন থাকবে। ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ঘনমাত্রাটা হবে সেই ঘনমাত্রাগুলার গুণফল। উপরে ক্যাটায়নের যে ঘনমাত্রা X যদি হয় সেটা উপরে যাবে, অ্যানায়নের ঘনমাত্রা হলে সেটা উপরে যাবে। এই হচ্ছে ব্যবস্থাটা। বুঝছো? ওকে। তাহলে যদি আমরা এইখানে লিখি ঘটনা, তাহলে কি আসে দেখো, এইখানে যদি লেখো KSP অফ কি AgCl, তাহলে কি আসবে? এইটার এই যে Ag+ এর ঘনমাত্রা যেটা, এটা ইন্টু Cl- এর যে ঘনমাত্রাটা, এটা কত? S, এটা কত? S, তাহলে এটা হচ্ছে S ইন্টু S সমান S²। এইটা তাহলে কত হবে এখানকার জন্য? KSP Al3+ ইন্টু OH- তার উপরে কিন্তু কিউব। তাহলে এখানে কত ছিল? S ইন্টু 3S তার উপরে কিউব, অর্থাৎ 27S⁴। বুঝছো? এখানে যদি যাও তাহলে KSP সমান কত হবে? Al3+ তারপরে হচ্ছে 2 ইন্টু SO4 2- তার উপরে হবে হচ্ছে 3। হিসাব করে যদি বলো তাহলে 2S এর উপরে স্কয়ার ইন্টু 3S এর উপরে কিউব, অর্থাৎ কত আসবে? 108S⁵। তাহলে যদি আমরা S এর মান বসাতে পারি তাহলে আমরা KSP জানতে পারবো। KSP জানলে এটা বের করা যাবে। তাহলে মোটামুটি কিভাবে KSP নির্ণয় করতে হয় ভাইয়া কিন্তু ওই পার্টগুলো আলোচনা করছে। কিভাবে KSP নির্ণয় করতে হয় ভাইয়া কিন্তু ওই পার্টগুলো আলোচনা করে ফেলছে। কোনো ডাউট আছে কারো? আই গেস নাই। থাকলে বলো, আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে? ওকে, ডান। এখন KSP যদি তুমি এটার দ্রাব্যতার গুণফল শিখে থাকো তাহলে এবার তোমাকে যদি বলা হয় আয়নিক গুণফল বের করো, আয়নিক গুণফলটাও সেম টাইপেরই হবে, আমি এই জিনিসটারই ডুপ্লিকেট তাহলে করে নিই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আমরা চাচ্ছি হচ্ছে আয়নিক গুণফল বের করতে। কি চাচ্ছি? আয়নিক গুণফল আমরা আয়নিক গুণফল বের করব। আয়নিক গুণফল এর মধ্যে তাহলে গুণফলটার নাম কি হবে? সলিবিলিটি হবে না, এর নাম হচ্ছে আয়নিক প্রোডাক্ট হবে। এটার নাম কি হবে? এর নাম হচ্ছে আয়নিক প্রোডাক্ট হবে। এটা কি সকল পদার্থের জন্য এটা থাকবে, সকল পদার্থের জন্য এটা হচ্ছে। ঠিক আছে? যারা একদম পূর্ণাঙ্গ বিয়োজিত হয় তাদের জন্য এটা। তাহলে এইখানে আবার ওই S দিয়ে বলতে পারবা না, তুমি এখানে S দিয়ে বলতে পারবা না। এখানে ওর ঘনমাত্রা যা থাকবে তাই ইউজ করবা। যে কোনো দ্রবণের জন্য এটা হতে পারে, এটা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, অতিপৃক্ত হতে পারে, সবার জন্য হতে পারে, দিলাম। তো তুমি কিন্তু এইটাও লিখতে পারবে না, লিখলা তুমি এই S এর ব্যাপারগুলো আর লিখতে পারবে না। বুঝছো?
এসের ব্যাপারগুলো আর লিখতে পারবো না। তাহলে একই জিনিসের ক্ষেত্রে তুমি আয়নিক প্রোডাক্ট অ্যান্ড তুমি কি বের করতে পারতেছো, এটাকে তুমি আর কি বলতে পারবে না বলো তো, এটাকে তুমি আর কি বলতে পারবে না, তুমি এটাকে আর এই যে এই কথাগুলো বলতে পারবে না এটা। হ্যাঁ, তো এটার নাম হবে কি, KIP হবে এটার নাম। কি হবে এটার নাম? KIP হবে। এটার নাম হবে হচ্ছে KIP হবে। তাহলে এটার নাম হইলো KIP, এর নাম হইলো KIP, নাম হইলো KIP। বুঝছো? তাহলে KIP নির্ণয়ের ফর্মুলা KSP নির্ণয়ের ফর্মুলা মোটামুটি সেম, বাট একটার মধ্যে হচ্ছে ওই S দিয়ে প্রকাশ করতে চাই, তখন এদের ঘনমাত্রাগুলোর সামনের পদার্থ দিয়ে গুণ করতে হয়, এখানে গুণ করতে হয় না, হুবহু যে ঘনমাত্রাটা থাকবে সেটা বসাই দিয়ে ম্যাথ করতে হয় আর কি। বুঝছো? সেটাকে বসাই দিয়ে ম্যাথ করতে হবে, সেটাকে বসাই দিয়ে ম্যাথ করতে হবে। আমার মনে হয় ব্যাপারটা তোমার কাছে এখন একটু মানে ক্লিয়ার। তাহলে এখন ভাইয়া KSP KIP দিয়ে করবোটা কি আমি? দেখো তুমি, মজার ব্যাপার আছে এখানে। তোমার কাছে কোনো একটা পদার্থের KSP জানা আছে, আর তুমি একটা কোনো একটা পদার্থের KIP-টাও বের করলা, বের করে দেখলা দুটো সমান, তাহলে কি বুঝবা? ওই দ্রবণটা হচ্ছে আমাদের কাছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণটা কেমন? সম্পৃক্ত দ্রবণ, বুঝতে পারলা? আবার তুমি দেখলা কোন একটা পদার্থের ক্ষেত্রে KSP এর তুলনায় KIP-টা বড়, তাহলে ওই দ্রবণে নেয় সে আর সম্পৃক্ত নেই, সম্পৃক্ত দ্রবণ পার করে চলে গেছে, তাহলে ওই দ্রবণে অবশ্যই অধক্ষেপটা পড়বে, ওই দ্রবণটায় অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। এগুলো পরবর্তীতে কাজে লাগবে তোমার। হ্যাঁ, এই ধরনের পরবর্তীতে অধক্ষেপ পড়বে। শর্ত হচ্ছে KSP বড়, KIP-টা ছোট, তার মানে এক্ষেত্রে অধক্ষেপ পড়বে না, অধক্ষেপ পড়বে না। বুঝছো? তাহলে একটা হচ্ছে অধক্ষেপ পড়বে, একটা হচ্ছে অধক্ষেপ পড়বে না। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি কনসেপ্টগুলো। তাহলে শর্তগুলো সবকিছু আমাদের কাছে ক্লিয়ার এখন, ডাউট নেই তেমন ভাবে। তাহলে সামনে আগাইতে পারি আমরা, আগে ম্যাথ করতে হবে এগুলোকে। দ্রাব্যতা গুণফল কোন ক্ষেত্রে প্রযোজ্য? না, দ্রাব্যতা গুণফল স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আয়নিক, কারণ আয়নিত তো হইতে হবে। এটা গেল। দ্রাব্যতার গুণফল কি হয়েছে? দ্রাব্যতার দ্রবণের তাপমাত্রার উপর নির্ভরশীল। হ্যাঁ, ডেফিনেটলি তাপমাত্রা। স্বল্প দ্রবণের তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য, তড়িৎ বিশ্লেষ্য মানে আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। ঠিক আছে, গেল। সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় দ্রবণের জন্যই প্রযোজ্য। না, এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হচ্ছে 1 আর 2 নাম্বারটা হবে অ্যান্সারটা। একটি লবণের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত হইলে 50 গ্রাম দ্রবণের সম্পৃক্ত দ্রবণের পরিমাণটা কত? তাহলে আমরা জানি এখানে দেখতেছি এস এর মানটা কত, এখানে এস এর মানটা হচ্ছে 25। এখানে স্মল এম যেটা, এটার মানটা কত? সম্পৃক্ত দ্রবণ বলছে, তাই না? তাহলে ক্যাপিটাল এম তো দ্রবণ, এটা কত তাহলে? 50। ওকে, তাহলে স্মল এম যেটা, এটা হচ্ছে দ্রবের পরিমাণ, এটা হচ্ছে দ্রবের পরিমাণ। তাহলে আমরা জানি এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে যদি আমরা এখানে আগাই, তাহলে এবার দেখো বের করতে হবে কি স্মল এম, এটার মান কত? এটার মান হচ্ছে 25, এটার মান হচ্ছে 25 সমান এম ডিভাইডেড বাই 50 মাইনাস এম ইন্টু হচ্ছে 100। হিসাব নিকাশ করতে হবে এগুলাতে। এখন হিসাব নিকাশ করে কত যে আসে এটা বের করতে হবে। তাহলে কি হবে বলো তো? তাহলে হচ্ছে 25 ইন্টু 50 মাইনাস 25 এম সমান 100 এম। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে এম সমান 25 ইন্টু 50 ভাগ 125। আমি যদি ভুল না করে থাকি এরকমই হওয়া উচিত। তাহলে 25 5, এটা তাহলে হচ্ছে 10। তাহলে এম এর মান আসলো 10। এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝছো? ক্যালকুলেশনটা একবার ক্যালকুলেটর চেক করতে পারো চাইলে। দ্রাব্যতা এস হইলে দ্রাব্যতার গুণফল তাহলে কত হবে? এখানে যদি ভেঙে লিখতে চাও তাহলে কপার আছে, হ্যাঁ, এই টোটালটার জন্য বলতেছে, তাই না?
এখানে কি লিখলো জিনিসটা, কপার আছে 3টা, আয়রন আছে এত, টোটালটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো চার্জ দিয়ে দেওয়া নাই এখানে। আবার আমার মনে হয় যে এইটা লিখতে ভুল করে ফেলছে, হ্যাঁ এই যেটা সংকেতটা, তো দ্যাটস ওয়াই জিনিসটাকে দেখতে ঝামেলা লাগতেছে। এটা সংকেতটা তাহলে এরকম Cu3PO4 তারপরে 2 হইতো আর কি, এরকম, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভেঙে লিখতে যাও তাহলে কি লেখা যাবে, কপার, তারপরে হচ্ছে 2+, এখানে আছে 3টা, তাহলে PO4 3- এইটা আছে 2টা, এইটা। তাহলে এর জন্য হচ্ছে 3s, এর জন্য হইলো 2s। যদি আমরা KSP বের করতে যাই তাহলে 3s এর উপরে 3 আর এর সাথে 2s এর উপরে 2 দিলাম, তাহলে কত হবে 108s⁵। তাহলে দেখো 108s⁵ আছে কিনা, আছে, বুঝছো। কোন যৌগে পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি? ওকে, খুবই মজার ব্যাপার একটা কথা বলি, কোনো যৌগ না, এটা আয়নিক যৌগের ক্ষেত্রে হইতে হবে, ল্যাটিস যেটার মধ্যে আছে এটা হইতে হবে আর কি, এটা ফিক্সড কথা। ধরো সোডিয়াম ক্লোরাইড একটা সলিড অবস্থায় আছে, তাহলে ওর একটা ল্যাটিস আছে। হোয়াট ডু মিন বাই ল্যাটিস? আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিসটা কিরকম আকারে থাকে বলো তো? ওটার ক্ষেত্রে থাকে হচ্ছে সে একটা কিউবিক সিস্টেমে থাকে, মানে ভিতরে থাকে হচ্ছে সোডিয়ামটা, এর চারপাশে ক্লোরিন থাকে হচ্ছে 6টা জায়গায়, কোনো একটা ক্লাসে দেখাইছিলাম এটা। ক্লোরিন থাকে হচ্ছে কয়টা জায়গায়, 6টা জায়গায় ক্লোরিন থাকে হচ্ছে 6টা ক্লোরিন থাকে। এর মধ্যে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এটা ল্যাটিসটা থাকে। তাহলে এইখানে পুরো ল্যাটিসটাকে ধরে রাখার জন্য একটা যে শক্তি থাকে সেটাকে আমরা বলতেছি কি আসলে, ল্যাটিস শক্তি। কি বলতেছি ওটাকে? ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি আসলে কাকে বলে? কোনো একটা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে মিলে যে সিস্টেমটা যখন তৈরি করছে, ল্যাটিস তৈরি করছে, ওইটা তৈরি করার সময় যে শক্তিটা উৎপন্ন হয় তাকে বলতেছে ল্যাটিস শক্তি। অথবা ওই ল্যাটিসটাকে ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আলাদা করার জন্য যে শক্তিটা লাগবে তাকে বলতেছে হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে প্রয়োজন হচ্ছে ভাঙার সময় আর তৈরি হওয়ার সময় উৎপন্ন আর কি। তো ল্যাটিস শক্তি দুইটাই হতে পারে। আচ্ছা গেল, এখন আমাদের কাছে একটা ল্যাটিস আছে, ওই ল্যাটিসটাকে ভাঙতে চাই কিসের মাধ্যমে? পানি দিয়ে। আমরা এখান থেকে চারপাশ থেকে পানি দিলাম, এখানে ল্যাটিস দিয়ে এটাকে ভাঙবো। তাহলে ভাঙতে গেলে এই পানিটাকে আগে ভাঙতে হবে, বুঝছো? আগে পানিটাকে ভাঙতে হবে, তাহলে পানিটাকে ভেঙে এখানে যুক্ত হইতে হবে আর কি। তাহলে সে পানিটা ভাঙবো না, আমি ভুল বললাম, পানিটা গিয়ে একে ভাঙবে, তাহলে পানিটাকে এখানে যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন, পানির নাম হচ্ছে হাইড্রেট বলে, পানির নাম হচ্ছে কি হাইড্রেট বলে। তাহলে এই হাইড্রেটটা ওখানে গিয়ে যুক্ত করতে হবে, যার মাধ্যমে এখানকার মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলটা ভেঙে যাবে, বুঝছো? তাহলে কি বলতো, এই পানি যুক্ত হওয়ার যে শক্তি তার নাম হচ্ছে হাইড্রেশন শক্তি। তার নাম হচ্ছে কি বললাম? তার নাম হচ্ছে হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি। তাহলে ওই হাইড্রেশন শক্তিটা ল্যাটিস শক্তি অপেক্ষা বেশি হইতে হবে। ওই হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তি অপেক্ষা বেশি না হয়, এটা যদি তুলনামূলক বেশি না হয়, এটা যদি তুলনামূলক বেশি না হয়, তাহলে কিন্তু এটাকে আর ভাঙতে পারবে না, বুঝছো? তাহলে কি হইতে হবে বলতো? হাইড্রেশন শক্তি বা হাইড্রোজেন এনথালপি, হাইড্রেশন এনথালপি, এনথালপি মানে হচ্ছে তাপ, এইটা তুলনামূলক ল্যাটিস থেকে বেশি হইতে হবে। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, এবার যাও পরের দিকে। দ্রাব্যতা গুণফল এত হইলে দ্রাব্যতা কত? আই গেস তোমার এটা আর করে দেওয়ার দরকার নেই, তবুও তোমাকে একটু হালকা গুছাই দিতেছি। তাহলে হচ্ছে 3টা OH মাইনাস এরকম, তাহলে একটা হলো S, একটা হলো 3S। তাহলে যদি আমরা বসাই দিই KSP সমান হচ্ছে S ইন্টু 3S, তার উপরে হচ্ছে কিউব, তাহলে কি হবে 27s⁴। এই টোটালটার মান হচ্ছে কত? 3.7 ইন্টু 10⁻⁻15 এটা। এখান থেকে আমাকে হচ্ছে কি করতে হবে? এখান থেকে আমাকে এস এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? এটা মনে হয় তোমরাই পারবা, ক্যালকুলেটর জাস্ট বসাই দিবা। কিভাবে বসাবা, তোমাদের কারো যদি ঝামেলা থাকে তাহলে একটু হেল্প করি। এটা 27 দিলা, দেওয়ার পরে এই মানটা তো ক্যালকুলেটরে বসানো যায়, এর উপর 1/4 করে দিলে তুমি এখান থেকে এস এর একটা মান পেয়ে যাবে। ওই মানটার সাথে এখানে তুলনা করলেই হয়ে যাবে আর কি, বুঝছো? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন সামনের দিকে একটু আগে, সিলভার ক্রোমেট এর সম্পৃক্ত দ্রবণে প্রতি লিটারে এত গ্রাম থাকলে দ্রাব্যতার গুণফল আসলে কত? ওকে, এখন একটা কথা আছে, আগের প্রশ্নটার ক্ষেত্রে এটা হইতে পারতো
যদি এই জায়গায় তোমার অ্যান্সারটা না মিলে যায়, যদি তুমি দেখো যা বের করছে অ্যান্সার মিলতেছে না, ভয় ভয় করার কারণ নেই। এখানে অ্যান্সারটা মোল পার লিটারে চলে আসতে পারে। হ্যাঁ, এটা অ্যান্সারটা কোথায় আসতে পারে? মোল পার লিটারে আসতে পারে। তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার উপায়টা কি? আণবিক ভর দিয়ে গুণ করে দিবা, তাহলে হচ্ছে এটা গ্রামে চলে যাবে, তখন তুমি এটা বের করতে পারবে আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে ওই রকম একটা জিনিস এখানে সলভ করে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আসো, এটার সম্পৃক্ত দ্রবণ প্রতি লিটারে এত গ্রাম হইলে দ্রাব্যতার গুণফল তাহলে কত? এইটার জন্য কত দেখো, দুইটা এখানে সিলভার আছে তাহলে 2s, একটা এইটা আছে তাহলে এত। তাহলে এক কথা যদি বলি এটার কেএসপি যেটা, এটার কেএসপি হবে হচ্ছে 4s3, মুখে মুখে করে ফেলছে আর কি। এখন আসো, এইটার এস এর মান কত? এটার জন্য এস এর মান ওরা বলতেছে কত, বলতেছে এটা বলতেছে হচ্ছে 0.00012 এত গ্রাম, এটা হচ্ছে গ্রাম পার লিটার। আমাকে যাইতে হবে গ্রাম থেকে মোলে যাইতে হবে, তাহলে গ্রাম থেকে মোলে যাওয়ার উপায়টা কি? একে ভাগ করতে হবে হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। কার আণবিক ভর? সিলভার। সিলভার আছে কয়টা? দুইটা, তাহলে 2 × 108, তার সাথে যোগ করতে হবে কি ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত আছে? 52, তার সাথে অক্সিজেন আছে 416 হচ্ছে 64, দিলাম, দিয়ে আমরা এখানে গেলাম। এবার তুমি আমাকে বলো এখান থেকে এস এর মানটা এবার চলে গেছে হচ্ছে মোল পার লিটারে গেছে। তাহলে মোল পার লিটারে আগেরটা কিন্তু কনভার্ট করতে হবে, এইটা করে দিই, এটা একটু ইজি আছে। 3টা 0, 1 2 ভাগ 2, ওকে, তাহলে কত আসবে এখানে? 3.61 × 10⁻⁻7 এত মোল পার লিটার, বুঝলাম। এখন তুমি ঘটনার মধ্যে আসো, এইটাকে যদি এখানে বসায় দাও তাহলে 4 × 3.6 × 10⁻⁻7, এইটার কিন্তু কিউব। হ্যাঁ, এখানে যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটার উপরে দিতে হবে হচ্ছে কিউব, এত ইন্টু হচ্ছে 4, তাহলে আসতেছে কত? 1.88 × 10⁻⁻19। এটা কি আছে? আছে। কয় নাম্বারটা আছে? 1 নাম্বারটাই আছে, বুঝছো? এটা একটা ভালো প্রশ্ন কিন্তু এগুলা। হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন, এগুলোকে ডেফিনেটলি ফোকাস দিয়ে পড়বা। ডিফোকাসড হইও না, এই জায়গাগুলোর মধ্যে ডিফোকাসড হইও না, বুঝছি তো? তাহলে এটার জন্য তাহলে কি হবে? এখানে জিঙ্ক আছে আমাদের কাছে, জিঙ্ক আছে কয়টা? 3টা, তাহলে হচ্ছে 3 × জিঙ্ক 2 প্লাস আমাদের কাছে ফসফেট আছে 2টা, 2 × ফসফেট, এই তো জিনিসটা। ওকে, তাহলে কি হবে? 3s, এটা কি হবে? 2s। তাহলে যদি আমরা এটা কেএসপি বের করতে চাই তাহলে কি হবে? 3s এর উপরে 3 × 2s এর উপরে 2, তাহলে কি হবে? তাহলে 27s⁻³ × 4 × 4s⁻², তাহলে কি হইলো? এদিকে আসলো হচ্ছে 108s⁻5, বুঝছো? তাহলে কোনটা হবে? ও, আমরা একবার সব লিখে ফেলছি নাকি? আচ্ছা, কিছু তো লিখি নেই, তাহলে হচ্ছে তোমার কাছে যদি ইজি লাগাইতে চাও, আমি তো একদম করে ফেলছি সবকিছু। এই যে 108, তারপরে এইটা হচ্ছে s⁻3 4s2, তো এইটার স্কোয়ার আর কি। তো এই জিনিসটা বুঝছো, আমি তো একটু ফাস্ট করে ফেলছি, আরো বেশি দূর করে ফেলছি এস ধরে, দেখিনি ডান পাশেরটা। পানিতে যৌগের দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা আর কি? তাহলে কোনটা হবে এখানে? এখন দ্রাব্যতার এই ক্রমটা তোমরা কোথায় পড়ছিলা বলো তো? আমরা যখন পোলারাইজেশন পড়ছিলাম তখন এটা পড়ছিলাম মনে হয়, যে এই জায়গায় যদি আমরা খেয়াল করে দেখি সব জায়গায় ক্যাটায়নটা সেম, অ্যানায়নটা ভিন্ন। তাহলে হচ্ছে আই মাইনাস, তারপরে হচ্ছে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, এফ মাইনাস। এদের ক্ষেত্রে এর আকারটা সবচেয়ে বড়, যার আকারটা বড় তার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি ঘটে। আর পোলারাইজেশন ঘটলে এর দ্রাব্যতা কমে যায়, এর দ্রাব্যতা কম। তাহলে দ্রাব্যতা কোনটার বেশি থাকে? তাহলে দ্রাব্যতা বেশি থাকবে হচ্ছে এটা, সিলভার ফ্লোরাইড। বুঝছো এটা? তাহলে এটা রং দেওয়া আছে, তারপরে এইটা তো
রং দেওয়া আছে, দ্রাব্যতার সঠিক ক্রম মানে পানিতে দ্রাব্যতা এটা বেশি না, ওইটার দ্রাব্যতা বেশি হবে, তাহলে এটাও রং কনসেপ্ট। অ্যান্ড আমাদের কাছে যদি এইখানে যাই তাহলে এইটা একটা ঠিক আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ঠিক আছে, গ নাম্বারটা হচ্ছে আমার কাছে ঠিকঠাক আছে। বুঝতে পারছো নাকি? ক্লিয়ার কিনা কথাটা? ওকে ওকে। তারপরে সরি, তারপরে যদি আমরা আসি, কোন লবণের দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রা মানে ঘনমাত্রার মোলার ঘনমাত্রার গুণফল যখন, বুঝি একটু, হ্যাঁ দেখা যাচ্ছে না মনে হয়, কি বলছে, কোন লবণের দ্রবণে আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল যখন KIP KSP সমান তখন সম্পৃক্ত। কথা তো সত্যি, যখন KIPটা বড় তখন অতিপৃক্ত এবং অধক্ষিপ্ত হয়, এ কথাও সত্যি। KSPটা বড় যখন অসম্পৃক্ত হয়, এ কথাও সত্যি। তার মানে কোনটা? তিনটা। বুঝছো? এখানে ক্ষেত্রে কি হয়েছে, এর সম্পৃক্ত দ্রবণে KI এর দ্রবণ যোগ করলে কি হয়? আচ্ছা দেখো, বুঝো ভালো করে, এখানে হলো Ag2+ আর হলো I-, হ্যাঁ, তাহলে এই আইটা কি, এই আইটা হলো এখানে হচ্ছে অ্যানায়নটা। যখন তুমি এখান থেকে K+ দিলা এবং I- দিলা, তখন এইটা হচ্ছে এর সাথে কমন আয়ন মানে সম আয়ন প্রভাব দেখা দিবে। তাহলে এখানে একটা কি হয়, এখানে সম আয়ন প্রভাব দেখা দেয়, সম আয়ন প্রভাব দেখা দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস লিখে রাখি, সম আয়ন প্রভাবের কারণে সম আয়ন, কোনো একটা দ্রবণে অলরেডি একটা আয়ন এক্সিস্ট করতেছে, এর মধ্যে তুমি যদি অন্য একটা যদি দ্রবণ যোগ করো, যে আয়নটা যোগ করছো মানে যে আয়নটা আগে থেকে ছিল, এর মধ্যে তুমি বাইরের থেকে যে দ্রবণটা যোগ করছো তার মধ্যে যদি ওই আয়নটা থাকে, তখন দুইটার মধ্যে এক ধরনের প্রভাব দেখা যায়। এই প্রভাবটার নাম হচ্ছে কি সম আয়ন প্রভাব, কারণ দুটো তো সেম জিনিস ছিল আর কি। বুঝছো? তাহলে এই সেম জিনিসটার ক্ষেত্রে, এই সেম জিনিসের ক্ষেত্রে তোমার যদি এখন বলা হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, ওই যে ধরলাম আমাদের কাছে ছিল আবুল আর বাবুল, আবুল ছিল প্লাস, বাবুল হচ্ছে মাইনাস, এটা একটা দ্রবণে আছে, তাহলে তার একটা নির্দিষ্ট দ্রাব্যতা আছে, তার একটা নির্দিষ্ট দ্রাব্যতা আছে, তার নাম দিলাম S। আচ্ছা, এই দ্রবণে আবুল বাবুলের মধ্যেই বাইরের থেকে ভাইয়া অ্যাড করছে কাবুল বাবুল, কাবুল বাবুল, বাবুল হচ্ছে মাইনাস, এটা এই B- এর সাথে এই B- এর কারণে একটা প্রভাব দেখা দিবে, তার নাম হচ্ছে কি সমআয়ন প্রভাব। এই সমআয়ন প্রভাবটা, এই সমআয়ন প্রভাবের কারণে এই আবুল বাবুলের যে দ্রাব্যতা, এই আবুল বাবুলের যে দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে, কিন্তু দ্রাব্যতার গুণফল সেম থাকবে, কিন্তু দ্রাব্যতার গুণফল একই থাকবে, দ্রাব্যতার গুণফল পরিবর্তন হয় না। বুঝছো? তাহলে কমন আয়ন প্রভাবের কারণে কি হয়, কমন আয়ন ইফেক্ট, এর কারণে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতার গুণফলটা সেম থাকে। তাহলে এবার চলো, এত এর দ্রাব্যতা হ্রাস পাবে এ কথা সত্যি, জটিল যৌগে তৈরি করবে, এখানে একটা জটিল যৌগ হবে এ কথাও সত্যি। তারপরে কি আছে, এই দ্রাব্যতা বৃদ্ধি পাবে না, দ্রাব্যতা তৈরি করবে না, তাহলে কি হবে জিনিসটা হচ্ছে এটা। এখন AB যৌগের দ্রাব্যতার গুণফল কোনটা, AB এই যৌগের দ্রাব্যতার গুণফল, তাহলে এর তো ঘনমাত্রা এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে, তাহলে দ্রাব্যতার গুণফল যদি বের করতে হয় তাহলে KSP সমান কি হবে 0.30 ইন্টু 0.30, এটাই হবে তার হচ্ছে দ্রাব্যতার গুণফল। তাহলে করলে কত আসে, করলে কত আসবে 0.3030, তাই না? এই যে গ নাম্বারটাই তো, তবু একটু চিন্তা করি, চিন্তা মনে হচ্ছে সলভ ক্যালকুলেশন করি, ইজি কাজে ক্যালকুলেশন। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় না যে অন্য মনস্ক থাকি, আমাদেরকে সলভ করার জন্য ক্যালকুলেটর লাগে, একার এক যোগ করলে কত হয়। আচ্ছা, এবার ধরো যে আমরা কোথায় চলে গেছি, সৃজনশীলে চলে যাচ্ছি, হ্যাঁ খুবই স্পেসিফিক ভাবে। চলো, এত এর দ্রাব্যতার গুণফল এত দিয়ে দেওয়া আছে, উদ্দীপকের আলো থেকে এই দ্রাব্যতা হিসাব করতে বলছে আর কি। তাহলে দেখো না ব্যাপারটা চিন্তা করে, তো তুমি চিন্তা করে দেখো, জিঙ্ক হাইড্রোক্সাইড যেটা তোমার কাছে আছে, এইটাকে তুমি যদি ভেঙে লিখতে পারো তাহলে কি লেখা যায়, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে জিঙ্ক 2+,
এর সাথে হলো OH মাইনাস তার সাথে 2, তাহলে এটা কি হবে S, এটা হবে তাহলে 2S। তাহলে KSP সমান হবে কত S ইন্টু 2S, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার। তাহলে KSP সমান যাবে কত 4S⁻3। আচ্ছা এখন আচ্ছা একটা ম্যাথ কি আমরা ওখানে ভুল করছি কিনা দেখি তো, চেক করে আসি। হুট করে মনে হচ্ছে যে কোথায় একটা যেন চেঞ্জ করলাম ওই জায়গাটায়, এইটা না না ঠিকই তো আছে না, কিউব 3⁻3 করলে তো 27ই আসে। হুট করে মনে পড়লো যে এই জায়গায় ঝামেলা করছে নাকি, সমস্যা নেই আসো। তাহলে এই জায়গায় যদি চিন্তা হয় এটা লিখলাম আমরা, তাহলে KSPর একটা মান আছে, এই যে মান দিয়ে দেওয়া আছে, তো KSPর মানটা তুমি এখানে লিখো। লেখার পরে তুমি লিখবা 1 × 10⁻⁻17 সমান 4S³ তাহলে তুমি লিখতে পারবা এখানে, তাহলে S এর মান তাহলে কত হবে 10⁻17 ভাগ 4, তার উপর যাবে 1/3। এখানে বসালে এখান থেকে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার তো? ওকে, খুব জটিল না, এটা আমরা MCQ করছি। আচ্ছা, উদ্দীপকের পাত্র 1 পাত্র 2 মিশ্রিত দ্রবণে B3- এর ঘনমাত্রা নির্ণয় করো আর কি। B3 কোথায় আছে, এই যেটা। ওকে, তাহলে কি হবে, এই যে B3 আছে, ধরলাম আমরা আগে বিক্রিয়াটা দিই, A3B2 এর সাথে বিক্রিয়া করলো XY2, বিক্রিয়া করলে তাহলে কি হবে, এর সাথে যাবে Y, A এর যোজনী কত 2, Y এর যোজনী কত 1, তাহলে হচ্ছে Y এর যোজনী আসবে এখানে A2। এরপরে কি হবে, B এর সাথে যাবে X, তাহলে হচ্ছে X তার সাথে যাবে হচ্ছে B। B এর যোজনী কত 3, তাহলে এখানে 3, Y এর যোজনী কত 2, তাহলে এখানে যাবে হচ্ছে 2 দিলাম। এখন প্রশ্ন কি বলছে, প্রশ্ন পড়ো। B3- এর ক্ষেত্রে, এই B3- এর ক্ষেত্রে ঘনমাত্রা কত, এইটার ঘনমাত্রা কত ছিল এখানে আগে, এরা ঘনমাত্রা ছিল 3.5 না, 3.5 × 10⁻²। এটার আয়তন ছিল 75 মিলিলিটারে, বাট এইটার একটা নির্দিষ্ট আয়তন না 125-এ, যখন এটাকে ডুবানো হইলো তখন তো এর ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তাহলে শুরুতে ওটা ঘনমাত্রা ছিল S1, এটা একটা V1, পরবর্তীতে যখন সবকিছু অ্যাড করা হইলো তখন তাহলে V2 কত হইলো বলতো, আগে ছিল হচ্ছে 75 প্লাস নতুন করে অ্যাড করা হলো 125, এটা হলো এখন V2, টোটালটার আয়তন হচ্ছে এত। এখন এই জায়গাটায় S2 কত এইটাই বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখন S2 কত এটা বের করতে হবে। তাহলে এবার ধরো এই যে B3- এর ক্ষেত্রে, B3- এর ক্ষেত্রে ওটাই ধরে নিলাম, ওরে S2 সমান তাহলে কত 3.5 × 10⁻² ইন্টু 75 ভাগ 125। এখানে হিসাব করে তুমি দেখো তোমার কাছে অ্যান্সারটা কত আসছে। তাহলে এত মোলারিটি মানে M, বুঝছো? উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। KSP দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে সেম ভাবে আর কি। হ্যাঁ, তো এটা তোমার কাছে হচ্ছে সুন্দরভাবে হোমওয়ার্ক, এইগুলো তুমি একটু করে নিবা, কারণ একটু আগে আমরা এই টাইপের ম্যাথটা করছি। হ্যাঁ, সিমিলারটা করা শেষ। এবার দেখো পাত্রের লবণটি দ্রাব্যতার গুণফল বের করো। এ পাত্রের মানে কি কি আছে, N2 আছে, এটাকে ভেঙে লিখলে কি লেখা যাবে, তাহলে হচ্ছে M2 প্লাস এর সাথে হচ্ছে 2N-, তাহলে এখান থেকে আমরা KSP যদি বের করতে যাই, এটা যদি S হয় তাহলে 2S হয়, তাহলে কি লেখা যাবে 4S³, এক কথায় লিখলাম। এইটার ক্ষেত্রে তার দেখো দ্রাব্যতা দিয়ে দেওয়া আছে, ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে এ পাত্রে লবণটির দ্রাব্যতা মানে N2 এর দ্রাব্যতা অলরেডি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ঝামেলা করছে একটা, সেটা হলো কি এ পাত্রে যেটা লবণের অসম্পৃক্ত দ্রবণ আছে তার ক্ষেত্রে এটা ঘনমাত্রা দেওয়া, এটা কিন্তু দ্রাব্যতা না, ভুল করা যাবে না। একটু ডান পাশে লেখা ছিল এটা দ্রাব্যতা অলরেডি দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে S। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, তাহলে 4 × S এর মান কত, S এর মান হচ্ছে 0. তারপরে
তারপর 3টা জিরো, তাই না, 2, তারপর এইটার সাথে 2, এটার সাথে হচ্ছে দিব হচ্ছে কত, কিউব, দিলে এখানে একটা অ্যান্সার চলে আসবে, এটাই তার জন্য কেএসপি। ঠিক আছে, প্রশ্ন ভালো করে দাগাইতে হবে আর বুঝতে হবে। আসো সামনে, তারপরে যাই, প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলতেছে এটা, প্রথম পাত্রে AgCl এর সম্পৃক্ত দ্রবণ আছে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলতেছে, সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইড এর কেএসপি হচ্ছে এত। বুঝছো, পাইলাম আমরা। তারপরে কি বলছে, দ্বিতীয় পাত্রে 10 মিলিলিটার এত KCl দ্রবণ এবং তৃতীয় পাত্রে এত 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 দ্রবণ আছে। প্রথম পাত্রে ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। প্রথম পাত্রে দেখো, পুরো প্রশ্নটা এখানে না, এটাটা এইটুকু নিয়েই কাহিনীটা, তাই না? তার মধ্যে এটা আবার দেখো, এইটুকু পড়লেই মনে হয় সব হয়ে যায়, তো আমাদের কাছে এত দূর এমনিতে কষ্ট করে পড়ে আসলো। প্রথম পাত্রে ক্লোরিনের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিলভার ক্লোরাইড তুমি নিলা, এটাতে লেখার সময় তুমি কি লিখতে পারতেছো, সিলভার প্লাস Cl মাইনাস, এটা যদি এস হয় তাহলে এটা হচ্ছে এস, সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলছে, তাহলে কেএসপি তুমি জানো সমান কত, তাহলে এস স্কোয়ার। তুমি এটারও মান জানো, 1.5 ইন্টু 10⁻⁻10 সমান হচ্ছে এস স্কোয়ার। তাহলে এখান থেকে এস এর মানটাই যেটা তুমি বের করবা, এটাই হচ্ছে Cl মাইনাসের ক্ষেত্রে আর কি ঘনমাত্রা। Cl মাইনাসের ক্ষেত্রে ঘনমাত্রা কেমন বের করবা, 1.5 ইন্টু 10⁻⁻10 এর টোটালটার উপরে হাফ। বুঝছো, মানে রুট করতে হবে আর কি, করলে এখান থেকে একটা অ্যান্সার বের হবে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা বের করতে বলছে, সেম ভাবেই আবারও এই যে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে, আমার মনে হয় সেম জিনিসপত্র। তাহলে আবার তোমার এখান থেকে যদি বের করো, এর কেএসপি সমান হচ্ছে কত হবে, যেহেতু 3টা তো, তাহলে হচ্ছে 27 s⁴ কেএসপির মান দেওয়া আছে, তোমাকে এখান থেকে এস এর মান বের করতে হবে। সো সেম ভাবে বাকিটা করতে পারবো। এই যে পি পাত্রে Cl এর আয়নের ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে বের করো, মোল পার লিটার এককে বের হবে। হ্যাঁ, তাহলে কই আছে, পি পাত্রে, পি পাত্রে মানে হচ্ছে এই পাত্রের মধ্যে সিলভার এটা দিছে, তো এইটার দেখো দ্রাব্যতার গুণফলও দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি যদি এটা গ নাম্বারটা করতে চাও, গ নাম্বারটা বের করতে চাও, তাহলে কি হবে, গ নাম্বার অ্যান্সারের জন্য কি হবে, গ নাম্বার অ্যান্সারে যেটা আসবে সেটা হচ্ছে এস স্কোয়ার সমান হচ্ছে কেএসপি, এটার জন্য হবে। তাহলে আমার জন্য এস বের করতে হবে আগে, তাহলে √কেএসপির মানটা আমি অলরেডি জানি, সেই মানটা কত, 3.7 ইন্টু 10⁻⁻10, তাই না? ওকে, তাহলে বসাই দিলে এখান থেকে এস যেটা আসবে, এটা আসবে মোল পার লিটার এককে আসবে। তো এইটার সাথে এটাই কিন্তু আমার কার জন্য বলতো, AgCl এর জন্য, ওটাই আবার Cl মাইনাসের ক্ষেত্রেই ঘনমাত্রা। তাহলে এর সাথে যদি Cl মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র তার মানে ঘনমাত্রাটা বের করতে চাই, তাহলে আমরা AgCl এরটা আগে বের করে, ওইটাই তো আসলে Cl এরটা হয়, তাহলে AgCl এর টোটালটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে Ag এর জন্য 108 এত ইন্টু Cl এর জন্য কত, সরি ইন্টু না প্লাস, এটা হচ্ছে প্লাস 35.5, এটা গুণ করে দিলে গ্রাম পার লিটারে চলে যাবে। তার মানে অ্যান্সারটা যা আসবে, অ্যান্সারটা এখানে বসাবা, তার সাথে এটা একটা অ্যান্সার বসাবা, বসাইলে এখানে টোটালটা মিলে অ্যান্সার যেটা আসবে এটা হচ্ছে কি গ্রাম পার লিটারে। বুঝছো, এটা করবে। এইবার আসো পরবর্তীতে অধক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে। তো অধক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগেই বলে আসছি যে ভাইয়া, অধক্ষেপ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা কাজ করতে চাই, ডেফিনেটলি কি হবে, কেআইপি মাস্ট বি গ্রেটার দেন কেএসপি। দ্য রিয়েল চ্যালেঞ্জ, উই নিড টু ফিগার ইট আউট হোয়াট ইজ কেআইপি অ্যান্ড হাউ টু ক্যালকুলেট দিস। ওকে, আচ্ছা, এখন কথার মধ্যে আসো। ধরে নিলাম আমাদের কাছে আছে আবুল অ্যান্ড বাবুল, তার সাথে হচ্ছে আমাদের কাছে আছে কাবুল অ্যান্ড ডাবুল, দুটাকে আমরা যোগ করছি, যোগ করার পরে আবুল কাবুল প্লাস বাবুল ডাবুল এইরকম কিছু একটা তৈরি হয়েছে। আমাকে বললো যে আবুল কাবুলের এইটার ক্ষেত্রে অধক্ষেপ পড়বে কিনা যাচাই করো। তাহলে কি করতে হবে, তাহলে ওইটার ক্ষেত্রে কেআইপি আগে বের করতে হবে। আবুল কাবুলের ক্ষেত্রে কেআইপি বের করা মানে কি, আবুলের ঘনমাত্রার গুণফল ইন্টু কাবুলের ঘনমাত্রার গুণফল, এই তো সিম্পল হিসাব। আচ্ছা, বাট দ্য থিং ইজ, আবুলের ঘনমাত্রার আবুলেরটা আগেরটা নাই, কাবুলের ঘনমাত্রা তার আগেরটা নাই, চেঞ্জ করতে হবে।
তাহলে এগুলা কিন্তু চেঞ্জড ঘনমাত্রাগুলা, এগুলা কিন্তু চেঞ্জড ঘনমাত্রাগুলা, ঘনমাত্রা। এই যে এটারটাও চেঞ্জড ঘনমাত্রা। তাহলে কি করতে হবে, কেমন বের করতে চাই? তাহলে বের করতে পারবা এভাবে, বের করতে পারবে এরকম, আবুলের ঘনমাত্রা চেঞ্জড ঘনমাত্রা, ওর আগের ঘনমাত্রা আর ওর আয়তনের গুণফল প্লাস ডিভাইডেড বাই কি করতে হবে, আগের ওর যে আয়তনটা ছিল তার সাথে এই পরে যেটা যোগ করা হয়েছে, মানে এইটারটা, এটারটা দুটোর আয়তনটাকে ভাগ করে দিলে, মানে পাত্রের আয়তন দিয়ে ভাগ করলে তার একটা চেঞ্জড ঘনমাত্রা বের হবে। ওই ঘনমাত্রাটাকে ইউজ করে কাজ করতে হবে আর কি। সিমিলারলি কার্বোরেটরও বের করতে হবে, এনে বসাইতে হবে, এন্ড কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন মজার ব্যাপারের দিকে যাই আমরা, চলো। সেটা কি? অধক্ষেপণের শর্ত কি? ভাইয়া অলরেডি বলে দিছিলাম, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। তারপর কি বলছে, ম্যাথ করতে হবে। আসো, এইটা যোগ করছে, দুইটা মিশ্রিত করলে কি হবে, অধক্ষেপ সৃষ্টি হবে, দ্রবণ পরিষ্কার হবে, কেএসপি ইজ গ্রেটার দেন কেআইপি। তো এটার মধ্যে আমাদের কেএসপি বলে দেয় নেই উদ্দীপকের ক্ষেত্রে, তো উদ্দীপকের মনে হয় বলে দেওয়া ছিল, বাট এখানে প্রশ্নটা মিসিং আছে। সো এই প্রশ্নটাই আমরা বাদ দিতে পারি আপাতত, থাকলে আমরা পরে এই ধরনের ম্যাথ আরো সামনে আছে, তো বাদ দেওয়ার মানে তুমি বুঝো না যে ভাই এটা মনে হয় করাবে না, এটার মধ্যে মানে ইনফরমেশন মিসিং আছে। সো মিসিং ইনফরমেশন ট্রাই করা দরকার নেই, তাই না? ওকে, এবার তুমি এখানে ক্লিয়ার করলে বুঝতে পারবা। ধরো পাত্র 1 আর পাত্র 2 মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা, এটা করলে ক্লিয়ার হবে। যে কারণে এখানে কেএসপি ধরো দিয়ে দেওয়া আছে, তাহলে পাত্র 1-এ কি আছে, হচ্ছে MX3, তার সাথে কি অ্যাড করছে, BOH, বিক্রিয়া করাও এবার। তাহলে কি হবে, MOH তার সাথে হবে হচ্ছে কি, ওকে, M এর যোজনী কত, 3, OH এর যোজনী হচ্ছে 1, তাহলে এটার সাথে 3 দাও, 3। তাহলে এটা কি হলো, B এর সাথে X, তাহলে B এর যোজনী 1, আবার X এর যোজনী 1 লিখলাম। এখন আমাদের বলছে কি, অধক্ষেপ পড়বে কিনা। কেএসপি তো আমার কাছে আছেই, তো আমার কাছে এই MOH এর 3 যেটা আছে, এটার জন্য কেআইপি বের করতে হবে। তাহলে কেআইপি বের করবো কেমনে, M3 প্লাস এটার ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের যে ঘনমাত্রা এইটা, তার উপরে পাওয়ার 3। এখানে আমাদের লাগবে কি, এদের চেঞ্জড ঘনমাত্রাটা লাগবে। তাহলে কেমনে কি, তাহলে দেখো একবারে করলে বুঝবা, মনে হয় না বুঝবা, তাহলে ভেঙে ভেঙে লেখো। এটা ম্যাগনেসিয়াম না বাপ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে M, এটা হচ্ছে M হচ্ছে কত, 3 প্লাস, M হচ্ছে 3 প্লাস। তাহলে এর চেঞ্জ ক্ষমতা কেমনে বের করবো, 20 ইন্টু 1.25 ইন্টু 10⁻³ ওকে, ভাগ করো, কি দিয়ে ভাগ করবা, ওই 20 প্লাস 100, এটা করলে ওর একটা ঘনমাত্রা বের হবে। সিমিলারলি কি বের হবে, সিমিলারলি হচ্ছে OH মাইনাসেরটা বের হবে। তাহলে কেমন বের হবে, এটা বের হচ্ছে এখান থেকে 100 ইন্টু 2.15 ইন্টু 10⁻² ভাগ এটা কত, তাহলে হচ্ছে 100 প্লাস 20, এটা করলে এর একটা ঘনমাত্রা বের হবে। তো চলো একটু দেখি আমরা এই ম্যাথগুলো, একটু আমি করে দিলে মনে ভালো না, 1.25 ইন্টু 10⁻³ তাহলে ভাগ করতে হবে কত দিয়ে, 120 দিয়ে। তাহলে এটা কত আসলো, 2.08 ইন্টু 10⁻⁻⁴, এত মোলারিটি। তাহলে পরেরটা কত আসবে, 100 ইন্টু 2.15 ইন্টু 10⁻² ভাগ 120, তাহলে 0.0179 মোলারিটি। তাহলে আমরা এটা পাইছি, এখন আসো, তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে 2.08 ইন্টু 10⁻⁴ ইন্টু এটা কত, এটা হচ্ছে 0.0179 কিউব। তাহলে কত আসবে, তাহলে চলো তাহলে 0.0179 এটার হচ্ছে এত ইন্টু 2.08 ইন্টু 10⁻⁴,
তাহলে কত আসলো 1.19 ইন্টু 10⁻⁹ এত। তাহলে এইটা আসলো আমাদের কাছে কি কেআইপির মানটা, আমাদের কাছে দিয়ে দেওয়া আছে কেএসপির মানটা। কেএসপির মানটা কত, এই যে দেখো কেএসপির মানটা 10⁻⁻6 স্কেলে, আর আমার কাছে যে মানটা আসছে এই মানটা কত কত স্কেলে আসছে, 10⁻⁹ স্কেলে আসছে। তাহলে তুমি আমাকে বলো কি হইলো, এই মানটা ইজ লেস দেন কেএসপি। আর কেএসপি মানটা যদি বেশি হয় তাহলে কি হবে বলো তো, অধক্ষেপ পড়বে না। অতএব অধক্ষেপ পড়বে না। বুঝছি, এই হচ্ছে ঘটনাটা। তাহলে সুন্দরভাবে সবকিছু বের করে করে কাজ করতে হবে। হ্যাঁ, এবার দেখো সেম ভাবে দেওয়া আছে কিনা। 1 নম্বর পাত্রে বাফার অ্যামোনিয়াম ক্লোরাইডের উপর উপস্থিতিতে এত যোগ করা হলো, এতে কোন আয়নটি আগে অধক্ষিপ্ত হবে? প্রশ্ন পড়ি চলো। 1 নং পাত্রে, প্রথম পাত্রে জিঙ্কও আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে। এখন জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে তাদের কেএসপি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কি হবে, হাইড্রোক্সাইড আকারে এদের একটা অধক্ষেপ পড়বে। তাহলে যার কেএসপিটা বেশি তার ক্ষেত্রে তাহলে কি, যার কেএসপিটা বেশি, তুমি চিন্তা করে দেখো এইটারটা কেএসপিটা কেমন, এইটার কেএসপিটা হলো বেশি, এটার কেএসপিটা কত 10⁻⁷, কেএসপিটা হচ্ছে বেশি। আর এর কেএসপিটা কেমন, এর কেএসপিটা হলো কম, তাই না? এই যে 10⁻⁻14 স্কেল আর কি। বুঝছি। তো যার কেএসপি কম তার ক্ষেত্রে তুমি যদি এটা যোগ করো, তার কি হবে, তার অধক্ষিপ্ত হওয়ার প্রবণতা তাহলে কেমন হবে বলতো? অধক্ষিপ্ত হওয়ার প্রবণতা ওই নির্দিষ্ট বিকারক দিয়ে বলতেছে, অধক্ষিপ্ত হবার প্রবণতা তার ক্ষেত্রে কি হবে বলতো, বেশি। কেমনে? তাহলে ও তো কেএসপি কম, তাহলে খুব কম পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তাহলে এইটার কেএসপির মাত্রাটাকে অতিক্রম করে যাবে, তাহলে খুব সহজে এখানে অধক্ষেপ পড়বে আর কি। আর যদি কেএসপির মানটা বেশি হয় তাহলে সেটাকে অতিক্রম করতে গেলে তো বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে প্রথম পাত্রে এটার বাফার যদি অ্যাড করে দেওয়া হয়, তখন এই হাইড্রোক্সাইডটার কারণে আমাদের কাছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে অধক্ষেপ, ওইটা তাহলে আগে অধক্ষিপ্ত হবে আর কি। তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আগে অধক্ষিপ্ত হবে, ওইটাও কিন্তু হবে, আগে অধক্ষিপ্ত হবে। বুঝছো? আগে অধক্ষিপ্ত হবে। ক্লিয়ার কথাটা? পরের প্রশ্ন পড়ো। পরের প্রশ্নটা একটু পড়ো। আচ্ছা, কি বলছে এখানে? এই প্রশ্ন আমরা আগে সলভ করতে গেছিলাম না? হ্যাঁ, সি পাত্রে MY2 এর অধক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে আর কি। আচ্ছা, আগে আমরা বিক্রিয়া দিই। আগে আমার কাছে MN2 এর সাথে বিক্রিয়া দিচ্ছি XY। বিক্রিয়া দিলে কি হবে, MX, M এর যোজনী 2, Y এর যোজনী হচ্ছে 1, N এর যোজনীও 1। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি ভুল লিখলাম না, এখানে যেটা হবে M এর সাথে যাবে হচ্ছে Y, MY2, তার সাথে যাবে হচ্ছে কত, XN, N এর যোজনী 1, X এর যোজনী 1, সো ঠিকঠাক লিখছি আর কি। আচ্ছা, এবার তাহলে কি বলছে বলো, যে এইটার অধক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে। ওকে, তাহলে MY2 এর কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করতে হবে। তাহলে কেআইপি অফ হোয়াট, MY2 বের করব কেমনে, M2+ ঘনমাত্রা ইন্টু Y যেটা আছে Y মাইনাস এরটার সাথে স্কোয়ার করতে হবে। তাহলে একটু দেখো, এমটা আসছে কোথা থেকে, এখান থেকে। তাহলে কি করতে হবে বলো, 15 ইন্টু 5 ইন্টু 10⁻⁵। আমি একসাথে লিখতেছি এবার, 15-র সাথে
15-র সাথে 10 যোগ করতে হবে আর কি এখানে, তাই না? তাহলে হচ্ছে 25। তাহলে এর ক্ষেত্রে এর ঘনমাত্রাটা পাইলাম ইন্টু, এবার এখানে যাও, এখানে যাবে হচ্ছে 10 ইন্টু 0.1 ভাগ কত করতে হবে 25। কেমনে? এটার ঘনমাত্রা আয়তনের গুণফল ডিভাইডেড বাই দুটার যোগফল, তার ক্ষেত্রে স্কোয়ার করার পরে তোমার এখান থেকে কি বের হবে? তোমার এখান থেকে কেআইপি বের হবে। এই কেআইপির সাথে এই কেআইপি, এই কেআইপির সাথে এই কেএসপিটা তুলনা করতে হবে। যদি তুমি দেখো কেআইপিটা বেশি আসছে, কেআইপিটা কম আসছে, তখন সেটা কি হবে বলো তো? তখন সেইটা হবে হচ্ছে অদক্ষেপ পড়বে। আর যদি না হয় তাহলে অদক্ষেপ পড়বে না। এই কনসেপ্ট তো আমরা আগেও পড়ছি, সেই কনসেপ্টে বেশি ম্যাথ করার দরকার নাই মোস্ট প্রবাবলি, বাট এখানে অনেক ম্যাথ আছে। এখানে অনেকগুলো ম্যাথ আছে। দেখো, প্রথম পাত্রে এত, দ্বিতীয় এবং তৃতীয় পাত্রের মিশ্রণকে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। দ্বিতীয় পাত্রে কি আছে? এত এবং হচ্ছে এত। তাহলে একটু দেখি, একই কথা কিন্তু মনে হওয়া উচিত। তাহলে দেখি কি হয়। দ্বিতীয় পাত্রের মধ্যে আছে KCl এবং তৃতীয় পাত্রে হচ্ছে এত। তাহলে দ্বিতীয় পাত্রে কি আছে? KCl এর সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিলা, তাহলে কি পাওয়া যাবে? সিলভার ক্লোরাইডের তারপরে পটাশিয়াম নাইট্রেট তৈরি করবে। ওকে, তাহলে তোমার কি লাগবে? কেআইপি লাগবে। তাহলে কেআইপি অফ কার? AgCl এর কেআইপি লাগবে। তাহলে Ag প্লাস এর ঘনমাত্রা ইন্টু Cl মাইনাস এর ঘনমাত্রা, সেম প্রশ্নই হইলো মনে হয়, ঠিক আছে? এটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবা? এটা তো এখান থেকে আসছে, তাহলে 0.02 ইন্টু 10 ডিভাইডেড বাই কত? 10 আর 100 যোগ করলে 110। এর সাথে গুণ করতে হবে কত? 0.01 ইন্টু 100 ভাগ করতে হবে কত? 110। এইটা করে তোমার একটা দেখতে হবে যে কেআইপি কত আসে। এই কেআইপির সাথে এর কেএসপিটা তুলনা করে বলতে হবে। যদি কেআইপিটা বড় হয় তখন সেক্ষেত্রে অদক্ষেপ পড়বে, না হলে অদক্ষেপ পড়বে না আর কি। বুঝছো?